ইসলামিক দলগুলো এক হয়ে যে সমাবেশ করেছে এবং আমরা জানি যে এর আগেও জামাত ইসলাম সহ অন্যান্য দল থেকে এই দাবিটা ছিল যে ইসলামিক দলগুলোর ভোট বাক্স যেন এক হয় এবং কালকে বেশ কিছু দাবি এসেছে এই সমাবেশ থেকে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশের প্রচলিত জিনিস আছে, সেটা হলো কি যে এই যে সংখ্যানুপাতের নির্বাচনের কথা আসছে ওই সমাবেশ থেকেই পিআর পদ্ধতি যেটা, ওটা আলটিমেটলি কিন্তু কত শতাংশ ভোট পায় সেই অনুযায়ী অত শতাংশ আসন। এটা প্রচলিত অর্থ যদি জানতেন সবাই বলবেই যে এদের জনসমর্থন নাই, এদের জনসংখ্যা কম, ভোটার এদের কম দেয়, এই কারণে তারা এই কৌশলটা অবলম্বন করতেছে। এবং এইটা বলা অমূলক কিছু নয়, এটা যৌক্তিক তাদের মত, মানে যারা এটা বলতেছে। আপনি আমাকে যদি প্রশ্ন করেন নিরপেক্ষভাবে, প্রথমে আসতে হবে পার্লামেন্টের কাজটা কি। 53 বছর যাবত আমি দেখতেছি পার্লামেন্ট কি করে আসছে। পার্লামেন্ট পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে ডেকে এনে কথা বলে, পার্লামেন্টের সদস্যরা একেবারে এমন কোনো উন্নয়নমূলক কাজ নাই যেখানে অংশগ্রহণ করে না, এগুলো পার্লামেন্ট মেম্বারের কাজ নয়। এবং এইগুলা করে বলেই সংবিধান 100 ভাগ মূর্খ লোকরে পারমিট করে এমপি হওয়ার জন্য, কেননা সংবিধানে বলা নাই শিক্ষাগত যোগ্যতাটা কি। আচ্ছা, আপনি অন্য আলোচনায় চলে গেছেন। আপনি যেটা বলতে চাইছেন যে পার্লামেন্টে কারা যাবে এবং পার্লামেন্টে যারা যাবে তারা আইন প্রণয়নের বাইরে আর কি করতে পারবে না পারবে সে ব্যাপারটা নিশ্চয়ই একটি আলোচনার ব্যাপার, আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি আপনার কাছে জানতে চেয়েছি কালকের যে সমাবেশ এবং সমাবেশ থেকে যে ঘোষণা এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেন এটা জোট হতে যাচ্ছে, আপনি এই জোট হওয়ার সম্ভাবনাকে কিভাবে দেখছেন? জোট হতে পারে, কারণ আপনি যদি ইসলামী দলগুলোকে দেখেন, আপনি যদি জোট স্ট্রং হবে কতখানি, আপনার ভোটের যে রেশিও, তাতে আমরা যেটা মার্কেটে গবেষণা করে পাই হার্ডলি 7 to 10% ভোট তাদের আছে। যদি ওইভাবে আপনি যান তাহলে আপনি এটা জোট করলে যে খুব বড় কিছু হবে তেমনটা আমার কাছে মনে হয় না। 1, 2 নম্বর, বিভিন্ন দলে কিন্তু বিভিন্ন আইডিওলজি আছে। কারো আইডিওলজি বঙ্গবন্ধু, কারো আইডিওলজি জিয়াউর রহমান, কারো থাকতেই পারে। কিন্তু ইসলামী দলগুলো কিন্তু সবার আইডিওলজি সেম, কোরআন হাদিসের আলোকে। অথচ আপনার আইডিওলজি যখন সেম, তাহলে এত মতবিরোধ কেন? আপনারা তো ইউনাইটেড হতে পারছেন না, এবং এটা একটা বিরাট অন্তরায়। 1 নম্বর। 2 নম্বর, এই যে ইসলামী দলগুলো আমরা যেভাবে দেখে আসছি তাতে আমরা ইসলামের কঠিন রূপটারই বেশি প্রকাশ পাই। বেশি কঠিন রূপটা প্রকাশ পাইলে কি হয়, মানুষের অনীহা তৈরি হয়। তা না হলে দেশের 90% মুসলমান, আপনার সমর্থন এত কম কেন? 90% তো মুসলমান, 92% মুসলমান, তাহলে আপনার সমর্থন এত কম কেন? এটা বললে হয়তো তারা আমার উপরে খেপতে পারে, কে বলছে, কিন্তু ইনফ্যাক্ট আমরা তাহলে আপনার মনে হয় যে তারা এটা জেনেই জোটটা করছে, যেহেতু আমাদের সমর্থন কম, আমরা এক ভোট বাক্সে গেলে তারা তাদের দিকটা দেখছে। এবং আমি ব্যক্তিগতভাবে এটার যৌক্তিকতা পাই। কেন পাই? তারা কখনো ক্ষমতায় যাবে না, এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। কিন্তু আপনি যখন পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন তখন তো সব মতের লোক আপনার থাকা দরকার। আপনি যদি আইন করে ফেলবেন, আপনি দেখেন যদি 100 ভোট হয়, ইতিমধ্যে এই আলোচনাটা হয়েছে, 100 ভোটের মধ্যে যদি দুদুভাইদের ভোট 35টা বা 40টা আছে ফর এক্সাম্পল, বাকি 60-65টা কিন্তু তাদের বিরুদ্ধে, তাহলে 35-40টা ভোট নিয়ে আপনি 65% লোকের শাসন করবেন, এটা তো যৌক্তিক না। কারণ 65% লোকের তো মত, নানান মত আছে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আসবো, কারণ পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে আলোচনা, আমার মনে হয় যে আমরা অনেক দূর পর্যন্ত আলোচনা দেখেছি, দলগুলো বসেছে এবং কথা হয়েছে। সর্বশেষ যেটা আমরা জানতাম যে উচ্চকক্ষে পিআর হবে কিনা সেরকম একটি আলোচনা ছিল, কিন্তু এখন গতকালের সমাবেশে আমরা দেখলাম চরমনাইয়ের পীর এবং সেখানে গোবিন্দচন্দ্র প্রামাণিক এখানে ছিলেন এবং তারা বলছেন যে পিআর পদ্ধতি নিম্নকক্ষে না হলেও নির্বাচনে তারা যাবেন না, এবং ঠিক জামাতের নেতাও একই কথা বলেছেন। তো আপনার কাছে জানতে চাইছি যে ঠিক এই সময়ে এসে নিম্নকক্ষের পিআরকে সামনে আনার কারণটাকে যদি অন্য কেউ ভুলভাবে ব্যাখ্যা করে যেটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা অভিসন্ধি কিনা, আপনি সেটার ব্যাখ্যায় কি বলবেন, কি জবাব দেবেন? নির্বাচন পিছানোর সাথে কোনো সম্পর্ক নেই, এটা সংস্কারের আলোচনা হচ্ছে। আর নির্বাচন পিছানোর যেটা বলেন সেটা কিন্তু লন্ডনে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্সে কি বলছে, মধ্য ফেব্রুয়ারি ধরে নিছে বর্ডার লাইন, নির্বাচন হতে পারে মধ্য ফেব্রুয়ারিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার আগে কিন্তু কিছু বিষয় দৃশ্যমান হতে হবে। তার ভিতরে জুলাই চার্টার, সংস্কার এবং বিচার, এগুলো একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে হবে। আচ্ছা, এখন এই দৃশ্যমান অগ্রগতি যদি আপনি দেখেন, আপনি তো ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারবেন না, আপনাকে তো নভেম্বরে তফসিল দিতে হবে।
সুতরাং আপনি বড়জোর অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে এটা দৃশ্যমান হতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, পাওয়ারের ব্যালেন্সে একটা কথা বলা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। আপনি যদি শুধুমাত্র সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট বানান, ধরেন পাওয়ার ব্যালেন্স করা হইলো যে দুদু ভাই প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমরা একে অপরকে ছাড়া চলতে পারবো না, একজন আরেকজনের উপর নির্ভরশীল। কিন্তু সংসদ সদস্যদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় এবং সংসদ সদস্যদের যারা মেজরিটি থাকবে, তাহলে তো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে কোনো পার্থক্য নাই, যদি তার দলের প্রেসিডেন্টই আসে। সে কারণে ওরা চাচ্ছে ওই যে 70,000 মিনিমাম ইলেকট্রাল ভোট। আরেকটা কথা বলি, 1 মিনিটে শেষ করে দিই। আপনি বাংলাদেশ একটা বিরাট নিদর্শন আছে যে পাওয়ারের ভারসাম্য থাকলে অবস্থাটা কি হয়, সেটা ইউনূস সাহেবের দিকে তাকায় দেখেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগের, আর ইউনূস সাহেব হইলেন তথাকথিত একজন সিভিল সরকার। এইবার বুঝেন কি অবস্থার মধ্যে দুইজন আছে। এটা আমরা গোবিন্দচন্দ্র প্রামাণিককে যখন দেখলাম, তখন আমার কাছে মনে পড়লো তিনি কদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ধর্মান্ধদের প্রভাব আছে। ঠিক 2 দিন আগে কথাটি তিনি বলেছেন। শুধু তাই না, এর আগেও কিন্তু অভিযোগ আছে তিনি অখণ্ড ভারত দেখতে চেয়েছিলেন। তো তাদেরকে যখন একসাথে দেখছি তখন আমার মনে হচ্ছে ঠিক কেন, মানে তাকে স্টেজে যখন দেখছি, আপনি আসলে আপনার ব্যাখ্যা কি, আপনি কি মনে করেন? আমরা যে আলোচনাটা করতেছি তাতে এমন একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে আসছেন, সে কিন্তু নাইদার ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ নর ভেরি মাচ অ্যাকসেপ্টেবল ইন ইন্ডিয়া। তাহলে এই প্ল্যাটফর্মে তাকে আনা হলো কেন? এই প্ল্যাটফর্মে আনা হলো যে আপনি একটা পরিস্থিতি তৈরি করেন। এটা অনেকটা, আমি এটাকে খুব ভালো নজরে দেখছি না। ধর্মান্ধ যদি আপনি বলেন, এটা পৃথিবীর বিভিন্ন দেশই আছে, এক এক দেশে ধর্মান্ধ এক এক রকমের। সুতরাং আমি যেমন ইসলামী দলকে, তিনি বলেছেন এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের আখড়া। এটার কারণ আছে। এটা কেন বলছি, আপনি ইউনূস সরকার যে আসছেন, ওনার তো সাথে কেউ নাই। বাংলাদেশে কিন্তু এই প্রথম একটা সরকার, নির্বাচিত কোনো সরকারকে সরানোর পরে সরাসরি যে সমস্ত সরকারগুলো আসছে, তার ভিতরে সামরিক সরকারও আসছে এবং মিলিটারি ব্যাক গভর্নমেন্টও আসছে, যেমন 111 গভর্নমেন্ট। কিন্তু এই একটা মাত্র সরকার যিনি পিওর সিভিল, ইনি কিন্তু আর্মি ব্যাক গভর্নমেন্ট নন। আমরা সেটা পাচ্ছি না। যেহেতু উনি আর্মি ব্যাকড গভর্নমেন্ট নন, উনি খুব টালমাটাল অবস্থার মধ্যে আছেন। আর্মি ব্যাক গভর্নমেন্ট থাকলে তো বিরাট প্রশাসন তার সাথে থাকে, তো যার কোনো দল নাই, তার তো কোথাও ডিপেন্ড করতে হয়, কিংবা কারো ব্লেসিংস তার দরকার। সেজন্য কি তিনি এই কথা বলেছেন, তাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় অনেকটা এইটা, যে এই যে আমি ইসলামী দলগুলোর যে বক্তব্যটা দেখি এবং সেখানে তাদের যে ডিমান্ডগুলা আর সংস্কারের সাথে যে বিষয়গুলো ঐক্যমত্য হইতেছে না, যে ঐক্যমত্য আনার জন্য যে বিষয়গুলো আসতেছে, তার ভিতরে কিছু সিমিলারিটি পাওয়া যায় এবং সেটা যৌক্তিক অযৌক্তিক সেই আলোচনা আমি করছি না। কিন্তু আপনি যেটা বললেন, আপনি কি তাহলে মনে করেন যে এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের আখড়ায় কথা? রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের বিষয় না, বিষয়টা হচ্ছে যে ফর দ্য টাইম বিং আমার তো একটা অবস্থান দরকার, শেলটা, মানে তার পক্ষে কেউ এসে দাঁড়াইছে। কেন বলছি আমি, আপনি মনে করেন যারা নির্বাচন চায় তাদের কোনো অপরাধ না, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা তার কাছে নির্বাচন চাইছে তারা কিন্তু তার সাথে দেখা করে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন